তাহলে এই রেখা দুটো কোথায় সেট করছে 36 বিন্দুতে। এটাই হচ্ছে সমাধান। তাহলে সমাধান আগেই জেনে নিলাম। ক্যালকুলেটর যদি আমরা ব্যবহার করতে পারি আমাদের 1 মিনিটের মধ্যে সমাধান জানা হয়ে যাবে। আর এই সমাধানটা রেখে আমরা আমাদের কাজটা করে চলে যাব, ঠিক আছে? এখন fx ms যাদের ক্যালকুলেটর ms আলাদা নেন, ms মোড বাটন ক্যালকুলেটর অন করে মোড বাটন চাপেন একবার, তারপরে আবার 3 বার চাপার পরে দেখেন ইকুয়েশন EQN নিচে লেখা আছে 1 এ চাপেন, 1 এ চাপছেন। এখন দেখেন লেখা আছে আননোন 2 or 3, 2 নিব কেন? দুইটা চলক। আননোন মানে চলক, আননোন মানে অজানা রাশিকেই তো চলক বলি। তাহলে এখানে আমাদের কয়টা চলক? দুইটা চলক। তাহলে 2 এ চাপেন, চাপছেন। এখন কইতেছে A1 কত? A1 হচ্ছে এটা। কারণ আমি আপনাদের যখন পড়াইছিলাম তখন কিন্তু আমরা এভাবে প্রকাশ করেছিলাম, মনে পড়ে কি? মনে পড়ে? এই জন্য ক্যালকুলেটরের ফরম্যাট বুঝতে হলে ওইখানে তো প্রোগ্রামিং এর ব্যাপার, এভাবে তারা দিয়ে দিছে। হ্যাঁ, এ হচ্ছে চলক, আইছে ইনপুট নিতে। এখন যখন তুমি এ আসছে আর তুমি কি করলা? ক্যালকুলেটরে 3 চাপ দিয়ে ইকুয়ালে যখন চাপ দিলা তখন এর ভিতরে ঢুকে পড়লো কে? 3। এ হচ্ছে চলক। এ চলক মানে পাত্র, চলক মানে আমরা বলি পাত্র যার মধ্যে কোনো কিছু রাখা যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার b এর মান -1, b এর মান -1 আর c1 এর মান হচ্ছে -3। ms ক্যালকুলেটরে ধ্রুবক বাম পাশে কাউন্ট হবে। যাদের ms তারা লিখে নিন, ms ক্যালকুলেটরে ধ্রুবক পদ বাম পাশে কাউন্ট হবে। তাহলে -3 উঠাইতে হবে। ক্যালকুলেটরে কি উঠাইতে হবে? ক্যালকুলেটরে -3 উঠাইতে হবে। তোমার কি ক্যালকুলেটর? কি দিছো? এই আমি বলছি তোমাদের ms ক্যালকুলেটরে c কে কি তোমরা প্লাস দিছো না মাইনাস দিছো? ms এ মাইনাস দিবা, es আলাদা মাইনাস দিবা। তারপরে এটা তো দাও, সরি ms আলাদা মাইনাস। এখন দাও b2 এর মান, a2 এর মান 5, এটা দাও 1, তারপরে 21। দাঁড়াও, তোমাদের আমি যেটা বলছি সেটা করছো কিনা? এটা প্লাস দিছো না মাইনাস দিছো? এটা তাইলে কি ক্যালকুলেটর কি উত্তর আসছে? তাহলে উল্টা আসছে। তার মানে 2 ক্যালকুলেটরে ধ্রুবক পদ ডান পাশে থাকবে, 2 ক্যালকুলেটরে ধ্রুবক পদ ডান পাশে থাকবে। es এও ডান পাশে, ms এও ডান পাশে। ক্লিয়ার? কিন্তু একটু ফাংশনটা আলাদা। ওদের এক চাপ দিলে পাওয়া যায় আর আমাদের 3 বার চাপতে হয় ইকুয়েশন আনার জন্য, ঠিক আছে? এই তাহলে তোমরা একটু নোট নিয়ে নাও। আমারও মনে নাই যে আসলে ms আর es এর জন্য একরকম কিনা। তাহলে 2 ক্ষেত্রেই ধ্রুবক পদ কোথায় থাকবে? ডান পাশে থাকবে। 2 ক্ষেত্রেই ধ্রুবক পদ কিসে থাকবে? ডান পাশে। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটা ক্যালকুলেটর, তোমরা যে ক্যালকুলেটর ব্যবহার করো তোমরা শুধু আমাকে একটা অঙ্ক সমাধান করে ক্যালকুলেটরে বলবা, তাইলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে? ক্যালকুলেটরে বাইর করে দেখাও। ক্যালকুলেটরে এই দেখি, এটা করো, এটার উত্তর বের করো ক্যালকুলেটরে। আচ্ছা 0.5 আর -3 ডান, উত্তর এটাই। ঠিক আছে, এটাই উত্তর। তাহলে তুমি এবার আসো, আমরা আমাদের এই লেখচিত্র পদ্ধতিতে সমাধান শুরু করি। আচ্ছা
তাহলে আমার মনে হয় আমি তোমাদেরকে 10 নম্বর অঙ্ক করাই, বেশি ভালো হয়। উদাহরণ 9 না করায়, ছেলেদের উদাহরণ 9 করাইছি, তোমাদের 10 করাই। লেখো উদাহরণ 10। প্রদত্ত সমীকরণ দ্বয় প্রদত্ত সমীকরণ দ্বয় 2x plus 5y is equal to minus 14, 4x minus 5y is equal to 17. এখন দেখো এখানে তুমি বলতে পারো এটা দেওয়া আছে পরে আমি বলছি ওর জন্য একটা ছক, ওর জন্য একটা ছক, প্রাপ্ত বিন্দুগুলো গ্রাফে বসাইতে হবে, তারপরে গ্রাফের পরে বিবরণ লিখতে হবে। হ্যাঁ, তাহলে এখন দেখো যে সমীকরণ 1 থেকে পাই, সমীকরণ 1 থেকে পাই 5y is equal to minus 2x minus 14, y is equal to minus 2x minus 14 divided by 5. এটারে কি বলে? y কে x এর মাধ্যমে প্রকাশ। কি করলাম? লেখচিত্র পদ্ধতিতে সমীকরণ সমাধান করতে হলে y কে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে, কারণ x হচ্ছে স্বাধীন চলক আর y হচ্ছে অধীন চলক। অধীন কেন? y হচ্ছে x এর উপর নির্ভর করে। ক্লিয়ার? এটা আমরা ফাংশন পড়ানোর সময় পড়াইছি, সেট এন্ড ফাংশন। ঠিক আছে, সেট ফাংশনে আছে x কে স্বাধীন চলক আর y কে অধীন চলক, কারণ x এর মানের উপর নির্ভর করে y কি হবে। ক্লিয়ার? বুঝা গেছে? এই জন্য x কে y কে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এই জন্য y কে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে, y কে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে x স্বাধীন থাকবে, y অধীন হবে। এখন দেখো সমীকরণটিতে x এর কয়েকটি মান নিয়ে, সমীকরণটিতে x এর কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান নির্ণয় করি। ঠিক আছে, মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। ঠিক আছে, দেখো এই জায়গাটাই হচ্ছে একটা টেকনিক। x y এর তিনটা ঘর, কয়টা ঘর? x y লেখার পরে তিনটা ঘর রাখবো। ঠিক আছে, আমাদের সমাধান কত মনে আছে? x এর মান কত? হাফ। x এর মান কত? হাফ। y এর মান কত? -3। y এর মান আছে -3। এই সমাধান বিন্দুটা ছকের মিডলটায় বসাবা, সমাধান বিন্দুটা ছকের মিডলটায় বসাবা। আর এই বাম পাশের ঘরে x এর এখানে যে মান আছে তার চেয়ে ছোট সংখ্যা নিবা, আর ডান পাশের ঘরে x এর বড় সংখ্যা নিবা। ইচ্ছা মতো, তোমার মন মতো, তোমার খুশি মতো সংখ্যা নিবা। ঠিক আছে, এখন আসলে সবসময় চাইলে যা খুশি তা নিতে পারবো না। কেন পারবো না সেটার কারণটা বলে দিচ্ছি। দেখো, তুমি যদি, আমরা চেষ্টা করব x এর এমন মান নিতে যার কারণে y পূর্ণ সংখ্যা হয়, অখণ্ড সংখ্যা, গোটা নাম্বার, মানে ভগ্নাংশ যেন না আসে, তাহলে গ্রাফে বসাইতে ঝামেলা হবে। তাহলে আমরা x এর এমন মান নিব
কিন্তু অবশ্যই এই হাফের ছোট নেব। আমার টেকনিক, আমি বইয়ের সাথে মিলায়া করি না। এইটার সাথে ছোট এমন সংখ্যা চয়েস করব যাতে y কে পূর্ণ সংখ্যা আনতে পারি। আচ্ছা আমি চিন্তা করি, এখানে আমি 3 বসাইলাম। কত বসাইলাম? 3 বসাইলে এখানে -6 আর -14 20, 5 দিয়ে ভাগ করলে, তাই না? তাইলে এইখানে কত বসাইতে হবে? 3। এখানে আমি 3 নিলাম, এখানে কত পাইলাম বলো? 3 বসালে কত? -4। হাফ এর বড় নিছি না, খেয়াল করো, বড় নিছি না, বড় নিছি বলেই তো আমি এই এখানে বসাইছি। ছোট নিলে এই পাশে বসাইতে হবে, ঠিক আছে? আমি ছোট মনে করো আমি -2 নিলাম। কি নিলাম? যদি আমি এখানে -2 বসাই তাহলে এটা +4 হচ্ছে, আর এখান থেকে 4 বাদ যাচ্ছে, 10 থাকতেছে। আর 10 কে 5 দিয়ে ভাগ করলে y1 পূর্ণ সংখ্যা পাবো। তার মানে এখানে আমি কত নেব? -2 পাচ্ছি। কত এখানে? হ্যাঁ হ্যাঁ -2 পাচ্ছি। এই যে সংখ্যা, তুমি যখন x এর মান নির্ধারণ করবা, এই জিনিসটা ফিক্সড, ক্যালকুলেটর দিয়ে সমাধান করছি, এটা রাখতেই হবে, এটা ফিক্সড। আর বাকি দুইটা x এর, এটা বাম পাশের ঘরে x এটার ছোট নিব, আর ডান পাশের ঘরে এই সংখ্যার বড় নিব। এমন ভাবে নিব যাতে y এর মান ভগ্নাংশ না আসে। ভগ্নাংশ এড়ায় চলার চেষ্টা করতে হবে। কি বলছি? ভগ্নাংশ এড়ায় চলতে হবে। কেন কেন ভগ্নাংশ এড়ায় চলবো? কারণ গ্রাফ পেপারে যখন আমরা বিন্দু বসাবো তখন হাফ, মনে করো যদি হাফ থাকে, হাফ, 3/2, 5/2, 7/2, এর মানে হইতেছে হাফ মানে এক ঘরের অর্ধেক, 3/2 মানে 1.5 ঘর, 5/2 মানে আড়াই ঘর। আড়াই ঘর বোঝো না? এর 2 ঘর যায়, সামনে হাফ ঘর যাবা, 5/2, 7/2, 3 ঘর যাওয়ার পরে হাফ ঘর যাবা। এই জাহিন, ঘুমাইন না। তাহলে ভগ্নাংশ যদি আমরা এড়াইতে না পারি, ভগ্নাংশ যদি এড়াইতে না পারি, তাহলে ভগ্নাংশ রাখা যাবে কখন? কেমন রাখা যাবে? যাতে 3/2, 5/2, 7/2, 9/2, 11/2, 12/2, তো 6 চলে আসবে, এরকম যাতে আসে, যাতে তুমি আন্দাজ করে হাফ নিতে পারো, আন্দাজ করা যাবে। কিন্তু যদি এমন হয় 3 মনে করো যে 8/5 বা 13/5, তো তোমার জন্য ঝামেলা হবে। এই জন্য আমি যেটা বলছি ওটা স্কিপ করার চেষ্টা করতে হবে। ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এখন লেখো সমীকরণটির লেখের উপর বিন্দু 3টি। এই ছকের নিচ দিয়া লেখো সমীকরণটির লেখের উপর বিন্দু 3টি। বিন্দু 3টি কত হবে? -2, -2, হাফ, -3, আর একটা হইতেছে 3 - 4। 3 - 4। বলো তো এইখানে জটিলটা কি লাগছে? কোনো কিছু জটিল ছিল? জটিল ছিল না, শুধু সমাধান বিন্দুটা মাঝখানে রাখতে বলছি, আর টেকনিক ফলো করতে বলছি, এটার ছোট বামে, এটার বড় ডানে, এমন ভাবে নিব যাতে y এর মান পূর্ণ সংখ্যা আসে, বাস। আর এই লাইনটা যদি মুখস্থ করি একবার, মানে মুখস্থ জটিল কিছু না, কোথায় x এর মান বসাবো? সমীকরণটিতে। কোথায়? সমীকরণটিতে। তাহলে শুরু হবে সমীকরণটিতে। সমীকরণটিতে x এর কয়েকটি মান, কয়টা নেব জানি না, উল্লেখ করার দরকার নাই, x এর কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ, x এর মানের উপর y এর মান নির্ভর করতেছে না, তাহলে x এর মানের জন্য অনুরূপ হবে, ঠিক আছে? অনুরূপ মান নির্ণয় করে নিম্নের ছকটি তৈরি করি। এই যে ছকটা তৈরি করলাম, তারপরে আমরা এখানে 3টা বিন্দু পাইছি, তাই লিখছি সমীকরণটির লেখের উপর। এই যে এটা কি একটা বীজগাণিতিক রাশি, একটা সমীকরণ, এর জ্যামিতিক রূপ হচ্ছে সরলরেখা। এটা একটা বীজগাণিতিক রাশি, এটা একটা বীজগাণিতিক রাশি যার লেখ
জ্যামিতিক চিত্র। যার লেখটা কি আসলে, লেখাটা কি জ্যামিতিক চিত্র। জ্যামিতিক চিত্রটা কেমন? সরলরেখা। জ্যামিতিক চিত্রটা কেমন? তাহলে এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি যার জ্যামিতিক রূপ আছে, যেটা সরলরেখা। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা এটা এখানে x এর মান না, ওই জায়গায় মাইনাস হবে, মাইনাস এই পাশে বের হয়ে যাবে, সমীকরণ বাম পাশে ডান পাশে বের হয়ে যাবে। এই যে এটা এটা ঠিক আছে, ঠিক আছে। এটা হ্যাঁ, আচ্ছা তাইলে আমরা বলছিলাম এটা কাজ শেষ। ঠিক এখানে যা করছি একই কাজ 2 নম্বর সমীকরণের জন্য করব। ঠিক আছে, দেখো 2 নং হতে পাই। এই তোমরা কি তুলছো এটা? হ্যাঁ, দেখো 2 নং হতে পাই সমীকরণ 2 থেকে পাই, সমীকরণ 2 থেকে পাই 4x minus 17 is equal to 5y. So 5y is equal to 4x minus 17. Y is equal to 5x minus 17 by 5. তাহলে এখন আবার সেম লেখা, সমীকরণটিতে x এর কয়েকটি মানের জন্য y এর অনুরূপ মান নির্ণয় করে নিচের বা নিম্নের ছকটি তৈরি করি, তাই না? এটা যদি তোমরা 8 এর পুরান কারিকুলামে থাকলে এটা তোমরা ওইখানেই করতা। ঠিক আছে, এখন লাগো x সমীকরণটিতে x এর কয়েকটি মানের জন্য, আচ্ছা সমীকরণটিতে x এর কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান নির্ণয় করে নিম্নের ছকটি তৈরি করি। আচ্ছা, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। সমাধান বিন্দু দুই ছকেই থাকবে। সমাধান বিন্দু কি থাকবে? 2 ছকেই থাকতে হবে। ক্লিয়ার? সমাধান বিন্দু 2 ছকেই থাকতে হবে। এখন দেখো তুমি x এর মান এমন ভাবে চয়েস করো যাতে পূর্ণ সংখ্যায় আসে। ক্লিয়ার? x এর মান যদি আমি এখানে ধরো, এখানে কত হাফ, তাই না? হাফের কম কত? ধরো 0 বা মাইনাস, তাই না? আচ্ছা, আমি যদি হাফের মান 0 নেই তাহলে 17/5 হবে। এটা ভালো সংখ্যা নয়, তাই আমরা এখানে -1 নিলাম। যদি আমি এখানে -1 নিই তাহলে এটা আর এটা মোটে 21 হয়ে যাবে, কাটাকাটি যায় না, এটা ভালো সংখ্যা নয়। এখানে -2 নাও, তাহলে -8 আর এটা 17 কত হয়? 25 হয়ে গেল, আর হয়ে গেছে। তাহলে কত নেব বলো? কত নেব? -2 নিলে -5 হবে। কত হবে? -5 হবে। বুঝো নাই? দেখো আমি এখানে মান বসাইলাম কত? -2। কত বসাইলাম? -2 -17/5। তাহলে কত? -8 -17 যোগ করলে জানি কত হয়? আমিও জানি না, বলো কত হয়? 25 হয়, তাই না? -25 হয়, তাহলে -5। বুঝতে পারছো? কোথায় বসায় নিচ্ছি? এখানে দেখো, এখানে হাফ বসাও, এই -3 আসবে। তাহলে এটা তোমার চেক করার দরকার নাই, এটা পরীক্ষিত সমীকরণ, ক্যালকুলেটর দিয়ে সমাধান করে আনছি না, এটা পরীক্ষিত, এটা নিয়ে তোমার চেক করার দরকারই নেই, অযথা সময় নষ্ট করবে না।
তুমি জাস্ট এর আগে আমি 0 দিয়ে ট্রাই করলাম, ভগ্নাংশ আসলো, -1 দিয়ে ট্রাই করলাম, ভগ্নাংশ আসলো, তারপরে আমি -2 দিয়ে ট্রাই করলাম, তখন দেখলাম যে না, এই ক্ষেত্রে আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি, থেমে যাবো। যদি না হয় তাহলে আমি চেষ্টা করতে থাকবো, যতক্ষণ পূর্ণ সংখ্যা না আসে আমি চেষ্টা করতে থাকবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাকে এখানে আমরা চেষ্টা করি এর চাইতে বড় সংখ্যা দিয়ে। এর চাইতে বড় সংখ্যা ধরো 1, তাই না? হাফের চাইতে বড় 1 বসাইলাম, কি হয়? -13 হয়, ভালো সংখ্যা নয়। 2 বসাও, 8, এখান থেকে বাদ দিলে কত? 8 9 17, ভালো সংখ্যা না। 3 12, আর এটা কত? -17, বিয়োগ করলে কত? -5, দেন 5 বা 5, ঠিক আছে? কত বসাইলাম বলো? 5, কত হবে? 1। এখানে যদি 5 বসাই, সরি 5 বসাই, তাহলে 4 কত? 20। সরি, কোনটা? এখানে আমরা 3, ও আচ্ছা 3 4 12, 12 থেকে 17 থেকে 12 বাদ, -5 বাই 5, বুঝতে পারছো? এরকম চেক করে বসাইতে হবে। এবার তোমরা সবাই গ্রাফ পেপারটা হাতে নাও। ও আচ্ছা, একটু বাকি আছে। এই 2 নাম্বার ছকের নিচে লেখো সমীকরণটির লেখের উপর বিন্দু 3টি। এটা লিখতে হবে না? যেমনটা আমরা 1 নম্বরে লিখছিলাম, সমীকরণটির লেখের উপর বিন্দু 3টি। এই প্রত্যেকের লিখতে হবে সমীকরণটির লেখের উপর বিন্দু 3টি। কত? -2 -5, হাফ -3 আর 3 -1। লেখা শেষ হয়েছে? এখন গ্রাফ হাতে নাও। ঠিক 1 নাম্বার সমীকরণের নিচে যেমনটা লিখেছিলাম এখানে ঠিক এমনই লিখবো, x y x y x y, ঠিক আছে? বিন্দু লেখার সময় এভাবে লিখতে হয়, আগে x এর মান তারপর y এর মান। বুঝছনি? এই বুঝতে পারছো তুমি? এটা তোলা হয়েছে। এখন গ্রাফের মধ্যে তুমি গ্রাফ পেপারের মাঝ বরাবর x অক্ষ y অক্ষ চিহ্নিত করো, x অক্ষ আর y অক্ষ চিহ্নিত করো। এটা আমরা এটা করলাম, ঠিক আছে? আমরা এটা করলাম। এখন বিন্দুগুলো বসাবো, ঠিক আছে? বিন্দু বসানোর সময় এই গ্রাফ পেপারে ছোট ছোট যে ঘর আছে সেই ঘরে 1 একক চিন্তা করব। কি চিন্তা করব? 1 একক। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণে -2 এই খেয়াল করো, x এর মান কি? মাইনাস, প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান। তাহলে কি করব? 2 ঘর বামে, 1 2, তারপরে কি করব? 2 ঘর নিচে যাব। কি করব? 2 ঘর নিচে যাব। বিন্দু বসানো যা বুঝি তো সবাই? তাহলে 2 ঘর নিচে যাব, 1 2, মনে করে এই বিন্দুটা, এটা। তারপরে এটা হাফ -3, হাফ -3, দেখো এই হইতেছে হাফ, এই হইতেছে হাফ, -3 মানে নিচে যাব, এই যে -3 এরকম বিন্দু, ঠিক আছে? আরেকটা কত? 3 -4, 3 -4 -4, এরকম আসবে। এন বিন্দুগুলো যোগ করে দাও, যোগ করে দুই দিকে বর্ধিত করে দিবা। স্যার হাফটা কি আপনি বসান? অর্ধেক। 1 ঘরের অর্ধেক চিন্তা করো। এটা তো আর অ্যাকুরেট হাফ করতে পারবে না তুমি, আনুমানিক বসাও হাফ।
ক্লাসে বলে দেওয়ার পরে যখন গ্রাফ পেপার না আনো ওই রকম করে কখনোই মিলাইতে পারবো না, ঠিক আছে? এখন যোগ করো, যোগ করতে বলছি, এরকম যোগ করে বর্ধিত করে দাও, ঠিক আছে? এখন দ্বিতীয় ছকের বিন্দু -2 -5, দেখো -2 এই আর -5 এই, ঠিক আছে? -2 -5 বুঝো নাই? বাম পাশে -2 আসবো, নিচের দিকে -5 আসবো, মানে 5 ঘর আসবে আর কি, আর মাঝখানের বিন্দুতে এটাই থাকবে, তাই না? এখন এটা বসাও, 3 - 1, 1 2 3 -1, এটা এটা। এখন এই তিনটা বিন্দু যোগ করে দাও, ঠিক আছে? এই যে যোগ করে দিলাম, ঠিক আছে? যোগ করে দিলাম, দেখছো? বলছিলাম না এক একটা সমীকরণ এক একটা সরলরেখা, তাহলে দুটো সরলরেখা পাইছো, ঠিক আছে? তোমাদের গ্রাফ পেপারে বসাইলে সঠিক হবে, আমি তো আনুমানিক বসাইছি, দুই দিকে বাড়াই দিবা। আর আমরা কি বলছিলাম, যে সমীকরণ দেওয়া ছিল তাদের পরিচয় কি? তারা সরলরেখা, তারা কি সরলরেখা। আর সরলরেখা আমরা চিনি দুই দিকে তীর চিহ্ন দিতে হয়, সরলরেখার দুই দিকে কি থাকে? তীর চিহ্ন থাকে। তীর চিহ্ন যারা দিবেন না তাদেরটা ভুল হবে, শূন্য পাবেন, শূন্য। আগে তিনটা বিন্দু বসাবেন, সেই তিনটা যোগ করবেন, তারপরে তিনটা বসাবেন, তখন আবার যোগ করবেন। একসাথে করবেন কেন? একসাথে করে তো বিপদে পড়বেন। আমি তিনটা বসানোর পরে যোগ করছি না, আপনারা আমাকে অনুসরণ করবেন, আমি বুঝেই করছি। এখন কি করবা? ওই বিন্দুর পাশে স্থানাঙ্ক বসাও, গ্রাফ পেপারে বিন্দুর পাশে স্থানাঙ্ক বসাও। কত? হাফ -3, ঠিক আছে? এটা -2 -5, এটা কত? -2 -2, আর এটা কত? 3 -1। এই যে বিন্দুগুলো বসাই দিতে হবে, এরকম বিন্দুগুলো এরকম বসাইতে হবে। আর গ্রাফ পেপারের উপরে, গ্রাফের উপরে লেখো স্কেল। কি লিখবা? স্কেল। স্কেল মানে পরিমাপ। গ্রাফের উপরে লেখো স্কেল। উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুকে 1 একক ধরে স্কেল কোলন। স্কেল লিখে লেখো কোলন। কোলন বাংলায় লিখো না, কোলন। কি লিখবা? উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুকে 1 একক ধরে। আচ্ছা, সব দুইটা করার পরে গ্রাফ পেপার, তারপরে বাংলা। সব দুইটা করার পরে গ্রাফ পেপার, তারপরে কোনটা? উভয় অক্ষকে সব কাগজে উভয় অক্ষকে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুকে 1 একক ধরে। আচ্ছা, এটা তোমরা পরেও লিখতে পারবা, আমাদের বর্ণনার মধ্যে থাকবে এটা। স্কেলটা গ্রাফের উপরে থাকা উচিত, এটা হচ্ছে বেটার, ঠিক আছে? স্যাররা কখনো তোমার ভিতরের বিবরণে কি লেখছে এত কিছু ফোকাস করবে না। তো গ্রাফের উপরে যখন দেখবে পরিমাপটা, তখন স্যার কিন্তু খুব সহজে চেক করতে পারবে, বুঝতে পারছো? স্কেল লিখতে বলছি উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুকে 1 একক ধরে। আচ্ছা, লেখছো এটা? আচ্ছা, এখন আমি শেষ করে দেব, যেহেতু তোমাদের অনেকেরই পড়া আছে। শোনো, বলছি বর্ণনাটা কি, বর্ণনাটা কি সেটা শোনো মন দিয়া। এটুকু করতে পারো নাই? ছবি আঁকা হয়েছে? এবার দেখো কি বলি। এই যে তুমি লিখছো, এখন লিখবা, মনে করি x ও x প্রাইম
এবং y ও y প্রাইম কে, ঠিক আছে, x অক্ষ ও y অক্ষ এবং মূল বিন্দু ও, মূল বিন্দু কি ও। এখন আমরা বললাম যে x ও x প্রাইম এবং y ও y প্রাইম কে যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং মূল বিন্দু ও, ঠিক আছে, বইয়ের মধ্যে এভাবেই লেখা আছে। তারপরে তুমি বলবা যে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুকে এক একক ধরে 1 নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এবং তাদেরকে পরস্পর সংযুক্ত করি। সংযোগ করার পরে দেখলাম লেখটি একটি, সমীকরণটির লেখ একটি সরল রেখা, সমীকরণের লেখ একটি সরল রেখা, লেখ একটি সরল রেখা। বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, তুমি ওইভাবেই লিখবা। তারপরে লিখবা যে আবার দ্বিতীয় সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি এবং পরস্পর তাদেরকে সংযুক্ত করি। এক্ষেত্রেও সমীকরণটির লেখ একটি সরল রেখা, নাকি অন্য কিছু? এক্ষেত্রেও সমীকরণটির লেখ একটি সরল রেখা। তারপরে লিখবা মন ধরি সরল রেখাদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করছে। কি বলছি? মনে করি যে সমীকরণ দুটি পি বিন্দুতে ছেদ করেছে, সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক হাফ মাইনাস 3। নির্ণয় সমাধান x y = ½ - 3। বইতে লেখা আছে।